হ্যাঁ, যেখানে ছিলাম, মিশেলসন অ্যান্ড স্টাল কী করেছিল, গ্রিউ ইকোলাই কোন মিডিয়ামে না N15, যে মিডিয়ামটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছিল, কিন্তু নাইট্রোজেন ছিল M15 হেভি আইসোটোপ। তো কী হবে, যে আমরা যদি ডিএনএর থায়ামিনে যদি অনেকগুলো জেনারেশন, থায়ামিনে তো দুটো নাইট্রোজেন আছে, তাই না? তো অনেকগুলো জেনারেশন ধরে পরপর যদি কালচার করে যাই ব্যাকটেরিয়া ইকোলাইকে, তাহলে এই যে যত নাইট্রোজেন নেবে সব N15 হয়ে যাবে, এটা N15 হয়ে যাবে, এটা N15 হয়ে যাবে। এরকম N15 অবস্থায় আমরা তৈরি করলাম, তাহলে ডিএনএগুলোকে সব N15 করলাম। এবার সেমি কনজারভেটিভ করতে গিয়ে আমরা যদি সেখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে নিয়ে আমরা N14-এ ফেলি, এবং আমরা জানি যে ব্যাকটেরিয়া 20 মিনিটে তার লাইফ সাইকেল কমপ্লিট করে, তার মধ্যে 18 মিনিট নেয় হচ্ছে তোমার রেপ্লিকেশানে। এটা মনে রেখো বাবা, 18 মিনিট সময় নেয় রেপ্লিকেশানে, বাকি 2 মিনিট সময় নেয় হচ্ছে ডিভিশন করার জন্য। তো এই যে যখন এই রেপ্লিকেশন করবে তখন মিডিয়াম থেকে N15 নেবে। তো N15 সব যদি পেয়ে যায়, তারপরে যদি নর্মাল N14-এ দিই, N14, তাহলে ওখান থেকে N14 নেবে। তাহলে এই ডিএনএর যে স্ট্যান্ড ছিল, প্রথমে হচ্ছে দুটোই N15 ছিল, মানে প্রথম থেকে আমরা 17টা জেনারেশন ধরে ওদের আমরা চাষ করেছি। তারপরে এটা 0 জেনারেশন ধরলাম, তারপরে আমরা দিলাম কি N14। তাহলে কী হবে দেখা যাবে, একটা এখান থেকে নতুন আসবে সেটা N14, আর একটা তার পূর্বসূরির থেকে আসবে N15। তাহলে প্রথমে একটা স্ট্যান্ড দেখাবে N15-এ, সেকেন্ড জেনারেশনে দেখা হবে, যদি সেকেন্ড বলি, এটা যদি ফার্স্ট ধরি তাহলে আলাদা কথা, এটা সেকেন্ড জেনারেশনে একটা স্ট্যান্ডই দেখাবে 100%, সেটা N14 N15 একসঙ্গে। তাহলে এটা ইন্টারমিডিয়েট। তাহলে হেভি এবং লাইট বলা হচ্ছে কেন, ভারী। তাহলে ভারী হলে সেন্ট্রিফিউজ যখন করব তখন N15টা নিচের দিকে তৈরি হবে ব্যান্ডটা, আর N14 N15 যেটা হচ্ছে হাইব্রিড ধরতে পারি বা ইন্টারমিডিয়েট, সেটা তার ওপরে হবে। কিন্তু তারপরে যদি পরের জেনারেশন যদি আসে, ভালো করে বোঝো, তারপরের জেনারেশনেও যদি N14-এ আমরা চাষ করি, তারপরের জেনারেশনও তৈরি হলো N14-এ, তো দেখা যাবে কিছু N14 চাষ করলে N14 আসবে, এই N14ও আসবে, আবার কিছু আসবে খুব কম N15 আর N14। তো এই জায়গায় এসে আমরা দেখব যে 50%, সেটাই আমি বলতে চাইছি। এবার আমরা সেটা প্রমাণও করব কিভাবে হচ্ছে, দেখো। The result was that N15 was incorporated into newly synthesized DNA, যেটা বলেছি নাইট্রোজেন as well as other nitrogen containing compound, যা যা থাকবে সব কিছুর মধ্যেই N15 ঢুকে যাবে। This heavy DNA molecule could be distinguished, পার্থক্য করতে পারবো, from the normal DNA by centrifugation। অ্যাকচুয়ালি আমরা যদি বলি তাকে বলবো যে বায়ন্ড ডেন্সিটি সেন্ট্রিফিউগেশন। বায়ন্ড ডেন্সিটি সেন্ট্রিফিউগেশনটা কী সেটা আগে বুঝে আসি, বুঝে আসার পরে আমরা আবার এইখান থেকেই ধরব। যেটা আমরা বায়ন্ড ডেন্সিটি সেন্ট্রিফিউগেশন আমরা এইখানে দেখব। এই যে বিভিন্ন, দেখো এই অবস্থা, প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকৃতি এবং ভর, ভালো করে বুঝতে হবে এখানে, বিভিন্ন আকৃতি এবং ভর। দেখো সেন্ট্রিফিউগেশন আমরা আগে পড়েছি, তাতে কি বলেছি না গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে নেমে আসবে, কিন্তু এখানে তো সবই ডিএনএ কিন্তু। তাহলে সবই ডিএনএ যখন অন্য জায়গায় কী করেছি, প্রোটিন আর ডিএনএকে আমরা ভাগ করেছি, সেই জন্য নর্মাল সেন্ট্রিফিউগেশন, এটাকে বায়ন করে ভেসেও থাকছে। এবার সিজিয়াম ক্লোরাইড 1.7 যদি আমরা গ্রেডিয়েন্ট নিই, তাহলে সিজিয়াম ক্লোরাইড নিজেই কতগুলো সেগমেন্টে ভাগ হয়ে যায় তাদের অ্যাকর্ডিং টু গ্রেডিয়েন্ট, এবং সেখানে আমরা দেখাচ্ছি যে এই যে সেন্ট্রিফিউজ যদি হয় বায়ন, তাহলে কি হবে। এবার আমরা কি করব না, করার পরে ঘোরাবো,
একটা নির্দিষ্ট সময় নিয়ে একটা নির্দিষ্ট টাইম নিয়ে ঘোরাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আগে যা ছিল তার থেকে পার্থক্য হলো একদম ভারী এবং আকারে বড় তলায়, তারপরে ভারী এবং আকারে মাঝারি মাঝখানে, এবং একদম কম ভারী আকারে ছোট তারা একদম ওপরে সুপার নেটেন্টে আছে, আর প্লেটে আছে একদম, কিন্তু মিডিয়াম পোর্শনেও কিন্তু রয়েছে। এই যে আগে ছিল এইভাবে, পরবর্তীতে কিন্তু সজ্জাটা এইভাবে, এটাকেই বলি বায়ন ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। বায়ন ডেন্সিটি এটা কিন্তু এনসিআরটি বলে না, কিন্তু কোনো কারণে যদি বাই চান্স কোশ্চেন এসে যায় যে বায়ন ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন ফাউন্ড ইন হোয়াট এক্সপেরিমেন্ট, কোন এক্সপেরিমেন্টে পাওয়া যায় এবং সেখানে কী কী ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, সেখানে কী সেপারেশনের জন্য এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কত সালে এই ধরনের এক্সপেরিমেন্ট করেছিল, কোন বিজ্ঞানী করেছিল, অতএব সেগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। এটাকে অনেক সময় বলা হয় আইসোপিকনিক, এই যে উপরের নামটা দেখছো আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশন, এই টার্মটাও কিন্তু মনে রাখতে হবে। বায়ন ডেন্সিটি সেন্ট্রিফিউগেশন বা আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশন। দেখো এখানে একই অবস্থা ছড়িয়ে ছিটিয়ে আছে, যখনই আমরা সেন্ট্রিফিউগেশন মেশিনে দেব তখন কিন্তু আকার এবং ভর তার হিসেব করে কিন্তু তারা সাজিয়ে থাকবে, সেই জন্য বলবো তাদের বায়ন ডেন্সিটি গ্রেডিয়েন্ট। দেখো আবার দেখাচ্ছি, বোঝো ভালো করে। তাহলে লো ডেন্সিটি আপার সাইড, মিডিয়াম ডেন্সিটি মিডিয়াম সাইজ, আর হাই ডেন্সিটি সবচেয়ে বিগ সাইজ এবং ডেন্সিটিও বেশি, তারা থাকবে নিচের দিকে। এইটাকে বোঝানোর জন্য এই এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। নেক্সট যেটা আমরা এখানে যাব, পরবর্তীতে অন্যটাও দেখব। এখানে যে টার্মটা ইউজ করেছে সেন্ট্রিফিউগেশন টার্মটা ইউজ করেছে হচ্ছে কে, যে পার্থক্য করার জন্য হেভি আর নর্মাল ডিএনএকে পার্থক্য করার জন্য সেন্ট্রিফিউগেশন করা হবে ইন এ সিজিয়াম ক্লোরাইড CaCl ডেন্সিটি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এখানে এটাকে বলা হয় বায়ন ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। সেটা কীভাবে করা সেটা বললাম। এখানে যেটা বলেছে ইম্পর্টেন্ট নোট, N15 is not a radioactive isotope according to NCERT, heavy isotope, not radioactive isotope, very important point। এটাই বাচ্চারা ভুল করে, খবরদারি ভুল করো না, কারণ আগেগুলো রেডিওঅ্যাক্টিভ পড়ে এসছি তো, P32 তোমার হচ্ছে তোমার S35, তার সঙ্গে গুলিয়ে ফেলো না। অ্যান্ড ইট ক্যান সেপারেটেড N14 অনলি বেসড অন ডেন্সিটির উপর ডিপেন্ড করে। এবং তোমার এনসিআরটিতে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এখান থেকেই কিন্তু কোশ্চেন হবে। পরবর্তী আমি যে ডায়াগ্রামগুলো দেখাবো সেগুলো এনসিআরটির না, সেটা বোঝার জন্য। প্রথম কথা একটা একটা করে বোঝো। এখানে কি করা হয়েছে না, সেপারেশন করা হয়েছে ডিএনএ বাই সেন্ট্রিফিউগেশন, মানে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউশনে সেপারেশন করা হয়েছে। কে পরীক্ষা করেছিলেন? মিশেল অ্যান্ড চার্ল। কত সালে? না 1958-এ। বেশ, এটা হচ্ছে N15 কী করে পেলাম না 14 to 17 জেনারেশান N15 মিডিয়ামেও চাষ করেছি ব্যাকটেরিয়াগুলোকে। সেখান থেকে ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে আমরা কি করেছি না ডিএনএটাকে বার করে নিয়েছি। কী করে বার করতে হয় সেগুলো আমরা ডিএনএ যখন বার করার টেকনিকটা আমরা পরে বায়োটেকনোলজিতে পড়বো, এখন ওটা নিচ্ছি না। তো এই যখনই আমরা N15 নিলাম, কনফার্ম হয়ে গেছি N15, তো সেটাকে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে N15 মানে এর দুটো যে হ্যালিক্স, দুটো হ্যালিক্সের যে হবে ব্যান্ড, মানে নাইট্রোজেন যতগুলো আছে সব নাইট্রোজেনে N15 মানে ভারী, সেই জন্য সে এইরকম জায়গায় ব্যান্ডটা দেখালো। এটাকে যদি 1 জেনারেশন বলতে পারি, এটাকে যদি 0 জেনারেশনও ধরা হয়, তাহলে আমরা অ্যাকর্ডিং টু এনসিআরটি ফার্স্ট জেনারেশন ধরবো না এটাকে। কেন? এখান থেকে শুরু করছি। অ্যাকর্ডিং টু এনসিআরটি এটাকে আমরা ফার্স্ট জেনারেশন ধরা উচিত নয়। তবে তোমাকে অঙ্ক যখন দেবে তখন কিন্তু বলেই দেবে, তুমি এনসিআরটিটাকে ফলো করো একদম 100%। এনসিআরটি তাহলে এখানে এনসিআরটি যদি 0 জেনারেশন বলে তাহলে 0 জেনারেশন, 1 জেনারেশন যদি ধরে কোশ্চেন করে তাহলেও তাই। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করলাম। নেক্সট, এটা আমরা পেয়েছি মাদার থেকে, এবার একে আমরা 20 মিনিট চাষ করছি। কোথায়? না একে আমরা ডালবো কোথায়? না N14-এ।
N14-এর যখনই আমরা ঢাললাম তখন দেখা গেল কি না যে দুটো ডিএনএ তৈরি হয়েছে একটা ডিএনএ থেকে, সেই ডিএনএগুলো যখন সেন্ট্রিফিউজ করলাম, এগুলো ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেকটা কোষ কিনলাম, কোষ থেকে আবার বের করে নিলাম। আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু N15 নিয়েছি, সেখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে N14-এ দিয়েছি বা সব ব্যাকটেরিয়াকে দিয়েছি, সেখান থেকে সামান্য কিছু নিয়েছি, বাকিটা কিন্তু N14-এ রেখে দিয়েছি পরবর্তী জেনারেশন করার জন্য। আবার 20 মিনিট পরে মানে 40 মিনিট পরে আবার নিয়েছি, আবার কিন্তু রয়ে গেছে। সেই তার মানেটা কী হচ্ছে ভালো করে খবরদার, অনেকে বুঝতে ভুল করো তোমরা। N15-এ একটা ছিল, সেখান থেকে একটা পেট্রি ডিশে আমরা N14, এখান থেকে এটাকে ঢেলেছি সব। এটা তো আমরা এক্সপ্লেন করেই ফেলেছি, এটা করার পরে সব ঢেলেছি। তারপরে খানিকটা নিলাম, খানিকটা যেই নিলাম, তো এটার থেকে যেটা হলো, তো এখান থেকে তো এক্সট্রাক্ট করে আমরা পরবর্তীটা বের করেছি, এখানেই আবার কিন্তু জেনারেশন হয়েছে, সেখান থেকে কিন্তু আবার পরবর্তী আসবে, তারপরে জেনারেশন এখান থেকে 20 মিনিট পরে আসবে। ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ N14-এর পরে N12 কিন্তু আনছি না বা N10 আনছি না। N14-এ যখন নিচ্ছি সেখান থেকে ডিউরেশন, কারণ কি একটা লাইফ সাইকেল পূর্ণ করতে 20 মিনিট সময় লাগে একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে 18 মিনিট তার লাগবে কি না রেপ্লিকেশন করতে, এই রেপ্লিকেশনের জন্য 18 মিনিট আর 2 মিনিট সেল ডিভিশন, সেই জন্য লাইফ সাইকেলকে বলা হচ্ছে 20 মিনিটস। তা 20 মিনিটসের পরে যখন যে সেন্ট্রিফিউশন করলাম ডিএনএটাকে, তা এই ডিএনএটাকে সেন্ট্রিফিউশন করলে এই ডিএনএর সেন্ট্রিফিউশনে এখান থেকে কি আর কি আমি ব্যাকটেরিয়া তৈরি করতে পারবো না, তাহলে সেই 14 থেকেই আলাদা নিতে হবে। তো সেটাকে যদি সেন্ট্রিফিউজ করি, এবার কিন্তু দেখা গেল এই নিচে যে ব্যান্ডটা ছিল সেটা কিন্তু আর নেই, তার ওপরে মানে হালকা ব্যান্ড একটা এসছে। তাহলে এটা 100% ছিল হচ্ছে এর ভারী, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটাই ব্যান্ড 100%। পরবর্তী জেনারেশন নেক্সট জেনারেশন, এই জন্য বলা হচ্ছে এইটাকে বলেছে জেনারেশন 1 আর এটাকে জেনারেশন 0, জেনারেশন 0 আর জেনারেশন 1, আর এটাকে বলছি জেনারেশন 2। জেনারেশন 2 এর পরে জেনারেশন 3ও আসবে। তো এখান থেকে ঠিক আসবে কি এই N14 থেকেই কিন্তু আসবে যা আসার। তো এটা উদা হয়ে গেল, একটাই ব্র্যান্ড পেলাম। এটা তাহলে হাইব্রিড, কারণ এখানে N14 এবং N15 পেলাম। পরবর্তী এখান থেকে আবার 20 মিনিট পরে যখন নিলাম এই সেই N40 কালচার থেকে, তখন দেখলাম কি না কিছু ডিএনএর মধ্যে N15 আছে, আর কিছু ডিএনএতে N15 আছে কিন্তু N14ও সঙ্গে আছে, আর কিছু ডিএনএতে শুধুই N14, দুটো ব্যান্ডই, দুটো স্ট্যান্ডই। তাহলে এই যে হাইব্রিড বা বলো ইন্টারমিডিয়েট, সেখানে কিন্তু একটা ব্যান্ড থাকলোই কি, আর N14-এর যে ব্যান্ড সেই পয়েন্টটা তার উপরে উঠলো। তাহলে সেকেন্ড জেনারেশনে আমরা পাচ্ছি দুটো ব্যান্ড, N14 N15। ফার্স্ট জেনারেশনে পেয়েছি একটাই ব্যান্ড N14 N15, আর 0 জেনারেশন সেটা তো N15 রইলই। তাহলে 0 জেনারেশনে একটা ব্যান্ড 100% 15 N15, ফার্স্ট জেনারেশনে একটা ব্যান্ড 100% 14 অ্যান্ড 15 মিলে। থার্ড জেনারেশনে সেকেন্ড জেনারেশনে পাবো হচ্ছে দুটো ব্যান্ড 50% 14 অ্যান্ড 50% 15। ফোর্থ জেনারেশনে যদি আমি এখান থেকে অঙ্কটা করবো, ফোর্থ জেনারেশনে কি আসবে, ঠিক এই N14 থেকেই যদি ফোর্থ জেনারেশনে নিয়ে আসি, ফোর্থ জেনারেশনে কী হবে না দেখো ভালো করে বোঝো, এই যে N15, এই N15টা থেকে যাবে আর বাকি সব হয়ে যাবে আবার N14। তাহলে এই N15টা এবার আর এত মোটা থাকবে না, N15টা এর হাফ হয়ে যাবে, কমে যাবে, আর এটা বেড়ে যাবে, পরিমাণে বাড়বে। দেখো এখান থেকেও প্রশ্ন করতে পারে কিন্তু। তাহলে ফোর্থ জেনারেশন থার্ড জেনারেশন কিন্তু একই আকৃতির, কিন্তু ফোর্থ জেনারেশনে হাইব্রিড বা ইন্টারমিডিয়েটের থিকনেস কমতে থাকবে, পরপর কমতে থাকবে, এবং এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে 75% N14 আর 25% পাবো N14
N15, তাহলে তারপরে জেনারেশনে কত পাবো না, ঠিক একইভাবে 87.5% পাবো হচ্ছে N14 আর 12.5% পাবো 12.5% পাবো হচ্ছে N15। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা যদি না যায় তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না, এর কারণ অঙ্কগুলো আমি দিয়েও দিয়েছি। নেক্সট এক্সপেরিমেন্ট প্রুফ করবে, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, যে এক্সপেরিমেন্ট প্রুফ, সেই এক্সপেরিমেন্ট প্রুফ কী করছি এখানটা ভালো করে একটু দেখো। প্রথমে কি করলাম না, N15 ডিএনএ এটা হেভি, আর এটা হচ্ছে N14। তো N15 যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে ডিএনএর মধ্যে এটা নীল রং করেছি, এটা লাল রং করেছি। N15-এ এই নাইট্রোজেনের মধ্যে N15 আর নাইট্রোজেনের মধ্যে N14, এরকম নর্মালি পাবো। ক্লিয়ার? এবার কি করলাম, এবার এই N15 আর N14 এই দুটোকে আমরা মিশিয়ে দিলাম। তার মানে এই যে মেশালাম, এই মেশালসের এরা যারা এক্সপেরিমেন্টটা করেছিল মেশালো মানে একসঙ্গে দিয়ে দিল N14 মিডিয়াতে। তাহলে যখনই দিল তখন দেখো গুলিয়ে গেল না, কিন্তু কালচার যখন করব তখন একরকম, মানে একটা হচ্ছে কি এটা টেস্ট টিউব কালচার মানে ইনভিট্রো, আর ওটাও ইনভিট্রো কিন্তু ওটাও ল্যাবরেটরিতে হচ্ছে, কিন্তু ওখানে আমরা দেখলাম কি ব্যাকটেরিয়া নিয়ে। তাহলে এই দুটোকে মিশালাম, সিজিয়াম ক্লোরাইড নিলাম, সিজিয়াম ক্লোরাইড 1.71 গ্রাম পার কিউব সেন্ট্রিফিউশন করলাম, এই দুটোকে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে তাদের আমরা সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ যদি করি কি 140,000 গ্র্যাভিটি হচ্ছে 20 ঘন্টা ধরে, এই করার পরে দেখলাম হচ্ছে সিজিয়াম, এই যে দুটো ব্র্যান্ড তৈরি হলো সিজিয়াম ক্লোরাইডে, এই দুটো ব্র্যান্ড যে তৈরি হলো সেটা আমরা পেলাম ফার্স্ট জেনারেশন। ক্লিয়ার? এবার আমরা এক্সপেরিমেন্টটা শুরু করছি। N15 দিলাম, N15 থেকে N15 আইসোলেট করলাম। নেক্সট যে জেনারেশনটা পাচ্ছি N15টাকে, এই N15টাকে আমরা 0 জেনারেশন ধরছি। আর টেস্ট টিউবে দেখলাম কি হেভি, ইন্টারমিডিয়েট, লাইট। হেভিতে পাচ্ছি হচ্ছে 100% মানে N15। তারপরে জেনারেশন যেটা দেখিয়েছিলাম এখানে পাবো হচ্ছে N14, 15, 100% তার উপরে। তারপরে সেকেন্ড জেনারেশনে পাবো আরও লাইট, এটা 14/14, এটা হালকা হয়ে যাচ্ছে 14/15। তারপরে জেনারেশন পাবো 14/14, অনেক বেশি, আর 14/15, 14/15 একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং তারপরে ফোর্থ জেনারেশন যেটা বলছিলাম এটা 88.5 হবে, 87.5, আর এটা 12.5, অ্যাকুরেট হওয়া উচিত। তো যাই হোক, এটা আস্তে আস্তে কিন্তু ঝাপসা হওয়া শুরু করেছে। তো এর পরবর্তীতে কী হবে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবেন। এই প্রসিডিউরে কিন্তু আসে যদি, তাহলে আমরা দেখতে পাবো পরবর্তী জেনারেশনে, পরবর্তী যে এটা এইরকম তিনটে ব্যান্ড, তিনটে জেনারেশন, 0 জেনারেশন 100%, ফার্স্ট জেনারেশনে 100% ইন্টারমিডিয়েট, আর সেকেন্ড জেনারেশন 50-50 লাইট এবং ইন্টারমিডিয়েট। কিন্তু আমরা হেভি এরকম প্রশ্ন আসতে পারে, হেভি ব্র্যান্ড কোন জেনারেশন থেকে আর পাওয়া যাবে না? সেকেন্ড জেনারেশন থেকে হেভি আর পাওয়া যাবে না। সেকেন্ড জেনারেশনে থেকে 50% থাকবে, তারপর থেকে কমতে থাকবে। এই ডায়াগ্রামটা হেভি ডিএনএ, ইন্টারমিডিয়েট ডিএনএ এবং লাইট ডিএনএ, এগুলো নিশ্চয়ই নোটটা দেখেছো। আর এটা দেখো, এরপরে আমরা ঢুকবো, তার আগে আমরা আবার একটা মেসেলসন আর সাল যে পরীক্ষাটা করেছিল তারা কি করেছিল, তারা করেছিল N15 মিডিয়ামে ব্যাকটেরিয়াকে কয়েক জেনারেশন ধরে তারা চাষ করলো। মানে এই দেখো যেটা বলছিলাম, ভালো করে লক্ষ্য করো, এই ভিডিওটা ভালো করে, এটা কী অবস্থা আছে, এটা ব্যাকটেরিয়া কিন্তু সেল ডিভিশন করছে, মিডিয়ামের N15 নিচ্ছে, তাহলে কোথায় ঢুকছে সব, তার মধ্যে যা যা নাইট্রোজেন আছে সব N15 হয়ে যাচ্ছে। কিন্তু এবার
এই যে N15 ঢুকে গেল, তাহলে সমস্ত জায়গায় সব N15, এই N15কে তুললাম, তুলে N14-এ ফেললাম। N14-এ যখন আবার চাষ হচ্ছে, তাহলে কি হলো, এই যে হাফ 4টে ছিল সেখানে 8টা হলো, এই যে 4টে জায়গায় 8টা হলো, এরা কিন্তু N14 N15-এ আসলো। তাহলে ফার্স্ট জেনারেশনে একটাই ব্যান্ড দেখা যায়, মানে N14 N15 আসবে। এই যে N14 N15, এখান থেকে আমরা কী নেব, হারভেস্ট ব্যাকটেরিয়ার সেল, আমরা ডিএনএটাকে নিলাম, ডিএনএটাকে এক্সট্রাক্ট করে বের করে নিলাম। এই ডিএনএটাকে আমরা এবার ঢোকালাম হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের সেন্ট্রিফিউজে। এবার সেটাকে আমরা 140 পাক খাওয়াচ্ছি 20 ঘন্টা ধরে। পাক খাওয়ানোর পরে আমরা দেখতে পাবো কি না, 4টে টেস্ট টিউব নিলাম। একটাকে নিলাম 0 জেনারেশন, একটা ফার্স্ট জেনারেশন, একটা সেকেন্ড জেনারেশন, একটা থার্ড জেনারেশন। 0 জেনারেশন বলতে N15, N15-এ আমরা একটা ব্যান্ড পাবো। এখানে যেটা করেছে এটা অন্যভাবে করেছে, N14টাকে আগে নিয়েছে। এই যে এটাকে আমরা 0 জেনারেশন ধরতে পারি, মানে আগে এখানে দেখাচ্ছে যে আগে N14 জেনারেশন ছিল, সেখান থেকে কয়েক জেনারেশন ধরে N15-এ দিয়েছে, তাহলে ভারী এখানে N15 এসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, মানে এটাকে যদি আমি 0 জেনারেশন করি, এবার দেখো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নিয়ে ঘাবড়িও না, ঘাবড়ানোর কোনো কথাই নেই। ব্যাকটেরিয়াগুলো এখানে যেটা ছিল যে টোটালটাই N14-এ পড়েছিল স্বাভাবিক অবস্থায়, এবার ওনারা এনে N15-এ কয়েক জেনারেশন ধরে চাষ করলেন, তাহলে N15, তাহলে এটা 0 জেনারেশন। এর পরটাকে আমি ফার্স্ট জেনারেশন, এটা থার্ড জেনারেশন বলতে পারি। আর যদি এটাকে ফার্স্ট জেনারেশন ধরি, এখানে 0 জেনারেশন, তাহলে এটা ফার্স্ট জেনারেশন, তখন পাল্টে যাবে। কিন্তু নর্মালি এটাকে N15-কে আমরা 0 জেনারেশন ধরবো। তো এর পরবর্তী যখন রেপ্লিকেশন হবে, যেহেতু সেমি কনজারভেটিভ, তাহলে একটা পার্ট থাকবে হচ্ছে প্যারেন্টের, একটা পার্ট থাকবে হচ্ছে তোমার নিউলি কনফার্ম। তাহলে এই যে ফার্স্ট জেনারেশন, এটা তাহলে এটা 0 জেনারেশন। তাহলে একটা হচ্ছে প্যারেন্টের থেকে এসছে সবুজ রঙের, আর বেগুনি কালারটা নিউলি ফর্ম। সেকেন্ড জেনারেশনে কী হবে, তাহলে নিঃসন্দেহে ওই সবুজটার থেকে হবে একটা, আর বেগুনিটার থেকে একটা হবে। তাহলে এখানে একটা ব্যান্ড পেলাম, কিন্তু সেকেন্ড জেনারেশনে গিয়ে আমি 2টো ব্যান্ড পাবো, কারণ একটা নিউলি ফর্ম টোটালি N14 N15 হতেই হবে, একটা হবে N14 N15, আর একটা হচ্ছে N14। এইটাই কিন্তু ওনারা দেখেছিলেন। এবং কিভাবে হচ্ছে, এই ফার্স্ট জেনারেশন মানে N14 N15 আবার কি হচ্ছে, পাল্টে গেল। তাহলে এখানে যেটা হলো, এটা N15 ছিল 0 জেনারেশন, ফার্স্ট জেনারেশনে N14 N15 100%। এখানে একটা ব্যান্ড দেখিয়েছিল, এখানেও একটা ব্যান্ড দেখাবে কিন্তু ওপরে, আর এখানে 2টো ব্যান্ড দেখাবে। কেন, N14 নিউ 2টো, N14 15 2টো, তাহলে মানে 50% 50%। আমার মনে হয় এবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আরেকটা আমরা দেখব, কারণ এই যে এটা দেখলে পরে যত রকম কনফিউশন ওয়াটসন ক্রিকেট মডেল দিয়ে ওরা তৈরি করেছিল, আমরা একটু আগিয়ে নিই। সেমি কনজারভেটিভ, এই যে এইখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ, এটা হচ্ছে সেমি কনজারভেটিভ, এটা কনজারভেটিভ, এটা ডিসপারটিভ। ডিসপারসিভ মানে খণ্ড খণ্ডভাবে মিলিত হয়েছে, এটা আমরা আগেই বলেছি, এটা আমাদের দরকার নেই, আমরা আসল জায়গাটা চলে যাই। এখান থেকে শুরু করি, আমি যে তোমাদের যেটা দেখিয়েছি ঠিক এই জায়গাটার থেকেই। হেভি নাইট্রোজেন কালচার, সেখান থেকে দুটোর মধ্যেই আমরা দেখতে পাবো কি না, এই যে ব্যান্ডগুলো এর মধ্যে আমরা দেখতে পাবো, এই ডায়াগ্রামগুলো কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং এই নাইট্রোজেনের জায়গাগুলোতে N15 এসে গেছে, এটাতে N14, এবং এই দুটোকেই মেশানো হয়েছে। দুটোকে মেশানো হলে পরে কী হবে, রেপ্লিকেশন ঘটবে, ডিএনএ রেপ্লিকেশনটা ঘটবে। N15 N14 সিজিয়াম ক্লোরাইডের মধ্যে ঢাললাম, সিজিয়াম ক্লোরাইড ঢেলে সেন্ট্রিফিউজ মেশিনে আমরা ঘোরালাম,
ঘোরানোর পরে আমরা দেখতে পাবো কি না এটাকে একটা জিরো জেনারেশন ধরবো। সেন্ট্রিফিউজ করছি, সেন্ট্রিফিউজ করার ফলে আমরা এইভাবে ব্যান্ড পাবো। নিশ্চয়ই এটা তাহলে ফার্স্ট জেনারেশন আসবে, ফার্স্ট জেনারেশনে 50-50 আসবে। জিরো জেনারেশন যদি N15 ধরি তাহলে এখানে N15 একটা আসবে, আর N14 একটা আসবে, আর N14 আসবে একটা। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই মিডিয়ামটা যে অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছিল এটা ভুল করো না, এটাও মনে রাখতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড 14 জেনারেশন ধরে এটা গ্রো করেছিল, 14 to 17। আধুনিক বিজ্ঞানীরা এটা 17 জেনারেশন অবধি নিচ্ছে, কোনো রিস্ক নিচ্ছে না। এটা অবশ্য এনসিআরটির কোনো কথা নয়। এবং এটাকে আইসোলেট করলো, স্যাম্পেল আইসোলেট করলো, প্রিপারেশন ডিএনএ অ্যাট সিজিয়াম ক্লোরাইড, এবং ট্রান্সফার করছে। দেখো এখান থেকে নিয়ে কোথায়, হেভির থেকে লাইটে নিচ্ছি। এই লাইটে নেওয়ার পরে যখন সেন্ট্রিফিউজ করব তখন আমরা কতগুলো জেনারেশন পাবো, জিরো জেনারেশন মানে N15। তারপরে পরবর্তী যে জেনারেশন থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে তো সেই হিসাবে আমরা বলতে পারি হেভি পাবো হচ্ছে জিরোতে একটা, 15 to 15 একটা পাবো। ডায়াগ্রামটায় কিছুক্ষণ আগে দেখালাম। হেভি, ইন্টারমিডিয়েট N15 N14, সেকেন্ড জেনারেশন দুটো ব্যান্ড পাবো, লাইট ব্যান্ড পাবো, ইন্টারমিডিয়েট পাবো, কিন্তু হেভি ব্যান্ড পাবো না। হেভি ব্যান্ড একবারই পাবো হচ্ছে জিরো জেনারেশনে, আর একবারই একটা ব্যান্ড পাবো হচ্ছে N14 N15 ফার্স্ট জেনারেশনে। ফার্স্ট জেনারেশন হচ্ছে N14 N15, জিরো জেনারেশন N14 N15। ঠিক আছে, ওকে, গুড। নেক্সট আমরা পরবর্তীটাতে আসবো। নেক্সট পয়েন্ট, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কিন্তু এনসিআরটির যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনাটা করলাম। নেক্সট, then Mrs. Thal then transferred the cell into medium with normal ammonium chloride and took sample at various definite time of interval। কোথায় কোথায়, 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট। এটা আমি বলে দিলাম, এটা এনসিআরটিতে লেখা নেই। এই ইন্টারভেল কথাটা হয়েছে, ইন্টারভেলটাই তোমাকে বুঝিয়ে দিতে হবে, কারণ 18 মিনিটস লেখা আছে এনসিআরটিতে রেপ্লিকেশনে। As the cell multiplied and extracted the DNA বার করে নেওয়া হলো and remained as double stranded helical। ঠিক, the various samples were separated independently, আলাদা করে, আলাদা একক সিজিএম gradient to measure the density of DNA। Clear? Next point, the DNA that was extracted from the culture one generation, that is first generation, after the transfer from N15 to N14, N15 থেকে N14 আনার পরে, after the 20 minutes E. coli divides in 20 minutes। ঠিক আছে, এখানে যে ইন্টারভেলগুলো বলা হচ্ছে তার মানে 20 মিনিট অন্তর অন্তর নেওয়া হবে। তাহলে কি বলছে, যখনই N15 থেকে N14 নিলাম, হ্যাড এ হাইব্রিড অর ইন্টারমিডিয়েট, তাহলে এটা ঠিক একটা জেনারেশন দেখালো, একটা ব্যান্ড দেখালো ফার্স্ট জেনারেশনে। নেক্সট, ডিএনএ এক্সট্রাক্টেড ফ্রম দ্য কালচার আফটার অ্যানাদার জেনারেশন, তাহলে বোঝাই তো যাচ্ছে N14 এইখানে ছিল, N15 কালচার করছি, সেখান থেকে যখন একবার ঢাললাম তখন এখান থেকে 20 মিনিট পরে একবার কালচার করলাম,
আবার 20 মিনিট মানে 40 মিনিট পরে আবার দেখলাম, আবার 20 মিনিট পরে মানে 60 মিনিট পরে আবার নিলাম। তাহলে এটা কি হচ্ছে, এটা যখনই এরকম করব N15 নিলাম, তাহলে এটা ফার্স্ট জেনারেশন যদি ধরি, এটা সেকেন্ড জেনারেশন ধরবো, এটা থার্ড জেনারেশন ধরবো, এটা ফোর্থ জেনারেশন ধরবো। ক্লিয়ার? এটা জিরো জেনারেশন। দেখো ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে। DNA extracted from the culture after another generation, that is second, that is after 40 minutes, second generation was composed of equal amount of hybrid and light, যেটা আমরা দেখে এসেছি। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন তার দুটো ব্যান্ড পাচ্ছি। ইফ E. coli was allowed to grow in 80 minutes, এটা কোশ্চেন আছে, then the proportion of light 88 and hybrid 12%, আসলে অ্যাকচুয়ালি 87.5, দিস ইজ দ্য কারেক্ট, আর এটাও কারেক্ট, উড বি ডেন্সিটি ইন গ্রেভিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে পরবর্তী জেনারেশন মানে 80 মিনিট পরে করলে কত হবে। এছাড়া ওনারা কিন্তু আরেকটা জিনিস দেখেছিলেন, উনি দেখেননি, দেখেছিলেন হচ্ছে অন্য বিজ্ঞানী, যেটা হচ্ছে কি ভেরি সিমিলার এক্সপেরিমেন্ট ইনভলভিং ইউজ অফ রেডিও অ্যাক্টিভ। দেখো এটা কিন্তু এনসিআরটির থায়ামিডিন, যেটা হচ্ছে ট্রাইটিয়াম H1, তোমরা কীভাবে বলো 1H3, ট্রাইটিয়াম থাইমিডিয়াম যদি আমরা ইউজ করি টু ডিস্ট্রিবিউট নিউক্লিয়ার সিনথেসাইজ ডিএনএ ইন ক্রোমোজোম ওয়াজ প্রেফার্ড ভিসিয়া ফাইবার, যেটা হচ্ছে ফাবা বিনস। এই ভিসিয়া ফাইবার উপরে অনেক এক্সপেরিমেন্ট করা হয়, এটা এক ধরনের বিনস গাছ। বাই কে করেছিল? টেইলর অ্যান্ড কলিগস। এটা মনে রাখতে, এই বিজ্ঞানী দুজন আলাদা, টেইলর এবং তার কলিগরা মিলে 1915-80 একই সময়ে কিন্তু করেছিল। ক্রোমোজোমের উপরে রেডিও অ্যাক্টিভ নিয়েছিল থায়ামিডিন, মনে রাখতে হবে, থায়ামিডিন নিয়ে যারা পরীক্ষা করেছিল, পরীক্ষা করে দেখা গেছিল যে experiment proved that DNA in chromosome also replicates semi-conjugatively in eukaryotes, যেহেতু বেশিরভাগ ইউক্যারিওট সেই জন্য বেশিরভাগতে ইউক্যারিওট। তাহলে ব্যাপার হচ্ছে যে মেসেনসার অ্যান্ড সাল এক্সপেরিমেন্ট করেছিল ইকোলায়ের উপরে, পরবর্তীতে প্ল্যান্ট এবং অ্যানিমেলে করেছিল। কিন্তু সে বছরই টেইলর অ্যান্ড তার অন্য যে কলিগসরা তারা 1958-এ ভিসিয়া ফাবার উপরে এক্সপেরিমেন্ট করেছিল এবং ইউক্যারিওটিকের উপরে। এই ডায়াগ্রামটা তুমি পাবে না, এই ডায়াগ্রামটা আমি তোমার বোঝার সুবিধার জন্য তৈরি করে দিয়েছি। দুটো ক্রোমাটিডস, ক্রোমোজোম রেপ্লিকেট সেমিকনজুগেটিভ ভিসিয়া ফাবাতে দুটো ক্রোমাটিড হচ্ছে কি উইথ লেবেল করা হচ্ছে, লাল রং দিয়ে লেবেল করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। নেক্সট জেনারেশনে দেখা যাচ্ছে কি ফার্স্ট সাইকেলে সেখানে দেখা যাচ্ছে হাফ উইদাউট লেবেল এসছে, ঠিক আছে, আর এটা হচ্ছে লেবেল। সেকেন্ড জেনারেশন দেখা গেল উইথ লেবেল কিন্তু হাফ, আর উইথ লেবেল হাফ, আর উইদাউট লেবেল হাফ, মানে 50-50%ও কিন্তু এসে গেছে ইন কেস অফ ক্রোমাটিডের মধ্যে যখন করানো হয়েছে রেডিয়েক্টিভ তোমার হচ্ছে থায়ামিডিন। তাহলে রেডিয়েক্টিভ হিসাবে ইউজ করেছিল টেইলর, আর আইসোটোপ হেভি ইউজ করেছিলেন মিসেস থাল, ইয়ার 1958। এই এনসিআরটি নিটের যে এই যে কথাগুলো আমি দিই না, এগুলো অবশ্যই কিন্তু দেখবে, কারণ এখানে অনেক কথা পড়ে রয়েছে। যে যেমন এই যে ক্রেন প্রপোজ থিটা মডেল রেপ্লিকেশন ইজ সার্কুলার ডিএনএ ইন প্রোক্যারিওটস। এই থিটা মডেল রেপ্লিকেশনটা কেন হয়? কারণ হচ্ছে এই এই প্রোক্যারিওটসে কী হয় না, একটা সার্কুলার ডিএনএ এই যে একই জায়গার থেকে শুরু হয় রেপ্লিকেশন ফর্ক, সেই জন্য এটাকে থিটা মডেল বলা হয়, ঠিক আছে, বাবলটাকে। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু দেখবে প্রত্যেকে, এই যে পড়াচ্ছি না বলে এটা বাদ দিয়ে যাবে তা না, একবার দেখবে, দেখবে আমি যে কথাগুলো বলছি সেগুলোই হুবহু এখানে লেখা রয়েছে। নেক্সট এই যে কোশ্চেনগুলো, এগুলোর উত্তর আপাতত নিশ্চয়ই করে দিতে পারবে তোমরা, আমি আশা করি। এবার তো পারা যাবে। এর উত্তর কোনটা হবে বলতে পারো? ইফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এ পার্সেন্টেজ হচ্ছে 20, রাইট, বোঝাই যাচ্ছে 87 হবে, ঠিক আছে। এগুলো করো বাড়িতে প্র্যাকটিস করো, যারা করতে পারোনি আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, তোমরা কষো, খুব সোজা জিনিস।
বলা হচ্ছে যে ডাব্লিউএসএ ডিএনএতে এ হচ্ছে 21%, তাহলে থায়ামিন কত হবে 21%। ইফ ডিএনএ সেগমেন্ট হ্যাজ টোটাল এতগুলো নিউক্লিওটাইড, কতগুলো 300, তো 300 নাও হাউ মেনি দিস ইন হ্যাভিং 87, তাহলে সেইভাবে ভাগ করলেই পরপর পেয়ে যাবে। নেক্সট যেটাকে বলা হচ্ছে, এটা ভালো ইন্টারেস্টিং, ইফ অ্যান ইন্টারমিডিয়েট ডিএনএ ইজ অ্যালাউড টু রেপ্লিকেট। এগুলো আমি এখন কোষে কিন্তু তোমাদের মানে এগুলো দিয়েছি তোমাদের কষার জন্য, উত্তরও দিয়ে দিয়েছি। এগুলো কষা খুব সোজা, এগুলো খুব কঠিন নয় অঙ্কগুলো, কিন্তু অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো তোমাকে কোষে করতে হবে। বলছে ইফ অ্যান ইন্টারমিডিয়েট ডিএনএ, তাহলে কী হবে, একটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ করতে হবে, মুশকিল হচ্ছে এরকম। তাহলে একটা যদি এটা যদি 14 হয়, তাহলে এটা নিশ্চয়ই 50 ছিল, এইভাবে তোমাকে ধরে নিতে হবে। তাহলে কোন রেপ্লিকেট ইন এ নর্মাল, নর্মাল মানে N14 দেওয়া হবে, তাহলে N14 দিলে কী আসবে 3 জেনারেশন পরে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন আসবে কি, তাহলে এবার আঁকো, নিজের আঁকো, একটা লাল আঁকো, আমি তো সে নীল করে ফেলেছি, এটাকে নীলই ধরো, আমি তাহলে সুবিধা হবে। এটা তাহলে 15 একটা থাকবে, আর এই 14 একটা আসবে, তাহলে 14 দিচ্ছি, এখানেও তাহলে 14 একটা আসবে, আর এখানে 14 আসবে, এইভাবে করো। তারপরে কি বলেছে, এটা ফার্স্ট জেনারেশন, তাহলে সেকেন্ড জেনারেশনে কী আসবে, সেই N15 কটা থাকবে, একটা থাকবে, সেখান থেকে 14 একটা আসবে, কিন্তু এই 14টাতে দুটোই 14 হবে, সব 14 আসবে এগুলো। তাহলে এটার থেকেও আবার একটা 14 আসবে, এটার থেকেও আবার একটা 14 আসলো, তাহলে এগুলো সব হচ্ছে 14, ঝপাঝপ করতে হবে তোমাদের। এটা সেকেন্ড জেনারেশন। তারপরটা কী হচ্ছে, তারপরটা আবার হবে 8টা চলে আসবে, একটাই শুধু থাকবে হচ্ছে N15, আর বাকি সব হচ্ছে N14। তাহলে 1/8 ইন্টু 100 পার্সেন্টেজ কত হবে 12.5 নাকি? হ্যালো, বুঝে যায়নি? না বুঝতে পারলে বলবে 12.5ই হবে তো, কারণ এই দেখো শেষের জেনারেশনে কী হবে, একটাই N15 থাকবে, আর এটা N14, আর বাকি যে 8টা হবে, এই যে এইখানে আরও 6টা আছে, আর এই একটা 7টা, তাহলে এইটার থেকে এইখান থেকে হচ্ছে একটা আসলো, এটার থেকে হবে দুটো, দেখো একটা দুটো, এটার থেকে আসবে দুটো, একটা দুটো, এটার থেকে আসবে দুটো, একটা দুটো, তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে সব N14, আর একটা হচ্ছে N15। তাহলে 1/8 পার্সেন্টেজ করি, এই যে পার্সেন্টেজ দিয়েছে তো, তাহলে 1/8 পার্সেন্টেজ করলে পরে তাই আসে। এগুলো কিন্তু বুঝে করার চেষ্টা করো। নেক্সট এটা কি হবে, ইফ এ ডিএনএ হ্যাভিং রেডিও অ্যাক্টিভ ইন বোথ স্ট্যান্ড ইজ অ্যালাউড টু রেপ্লিকেট নন রেডিও অ্যাক্টিভ মিডিয়াম ইন 2 জেনারেশন। তাহলে একটা বলছে ডিএনএ হ্যাভিং রেডিও অ্যাক্টিভ বোথ স্ট্যান্ড, দুটোই রেডিও অ্যাক্টিভ, দুটোই হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমার একটা ফার্স্ট জেনারেশনে যেতে হবে, আর একটা সেখান থেকে আসতে হবে সেকেন্ড জেনারেশনে। তা ফার্স্ট জেনারেশনটাকে অ্যালাউ করছে রেপ্লিকেট নন রেডিও অ্যাক্টিভ, তাহলে কি হবে, এখানে আর এই একটা আর রেডিও অ্যাক্টিভ, তাহলে নন রেডিও অ্যাক্টিভকে দিয়েছি এখানে, তাহলে এখানে একটা নন রেডিও অ্যাক্টিভ এই আসবে 50%। তার পরবর্তীতে কী আসবে, তাহলে এটাও তো 100% আসছে, তাহলে আসবে কি পরবর্তীতে, তাহলে ঠিক একই, তাহলে 50% আসবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। সব ধরতে পারছো তো? না ধরতে পারলে বলো। সেকেন্ড জেনারেশনে কী আসবে, সেকেন্ড জেনারেশনে আবার বলছি, তাহলে একটা আর এই একটা আর, ভালো করে বোঝো, এই 8টার থেকে এইখানে একটা এস হচ্ছে, এই 8টার থেকে এখানে একটা এই হয়েছে, কিন্তু এইটার থেকে যেটা নর্মাল, সেই নর্মাল থেকে এখানে দুটো আসবে, এইটার একটা নর্মাল থেকে দুটো আসবে, তাহলে কি হবে, এগুলো হবে নন রেডিও অ্যাক্টিভ আর রেডিও অ্যাক্টিভ কত 50% আসবে।
নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো, সব করে দেবে স্যার তাহলে হবে না। এটা কি হবে? ও এ তো সোজা, দেখেই বোঝা যাচ্ছে। ইন এ হেভি ডিএনএ ইজ অ্যালাউড টু রেপ্লিকেট ইন নর্মাল মিডিয়াম 14, তাহলে আপ টু 2 জেনারেশন। 2 জেনারেশন হলে কী হয়? তাহলে প্রথম হচ্ছে 15 ছিল, 0 জেনারেশন, ফার্স্ট জেনারেশন হচ্ছে 100% হবে N15 N15, একদম পরিষ্কার, কষতে হয় না। N14 50 আসবে, আর সেকেন্ড জেনারেশানে আসবে কি? সেকেন্ড জেনারেশানে হবে 50-50। তাহলে এখানে চেয়েছে কি? হোয়াট পার্সেন্টেজ অফ ডিএনএ উইল গেট ইন ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট বলেছে হাফ, তাহলে হাফ, তাহলে 50% পাবো। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, এইটা আবার রেডিও অ্যাক্টিভ দিয়ে বলা হয়েছে, ঠিক সেই কতগুলো জেনারেশন করতে বলেছে। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওয়ান স্ট্যান্ড যদি করা হয়, 3টে জেনারেশন আসলেই হয় এটা হবে, না হলে এটা হবে, এই দুটোর একটা হবে। এবার দেখতে হবে যে কী বলেছে, তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ বলছি, মানে দেখেই বোঝা যাচ্ছে সি হবে কেন। এখানে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ ডিএনএ উইল নট হ্যাভিং যখন বলছে তখন হয়ে যাবে, কিন্তু এটা হ্যাভিং হয়ে যাবে। যার থাকবে সেটা তো কম হবে, আর যেটা নট হ্যাভিং, তার মানে এটা 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 থাকবে না, তাহলে এটা সি হবে। তার মানে 8 বাই, ওখানে 1/8 বলেছি, 8/1 ইন্টু পার্সেন্টেজ, বোঝা গেল? তাহলে হয়ে যাবে 87 পয়েন্ট, ওহো না সরি 7/8 ইন্টু 100, তাই তো? 7/8 ইন্টু 100 করলে পরে এই পার্সেন্টেজটা চলে আসবে। আবার হ্যাং করে গেছে।